যেটা আসলে আজকের পড়ার টার্গেট আছে সেটা পড়া শেষ করতে পারলে পরে আমরা অন্য আলোচনায় যাব। or should I take the attendance first? না, আপনাদের অ্যাটেন্ডেন্স আগে নিলে আপনারা সুন্দর মতো আবার চলে যান, আমাকে আবার অ্যাটেন্ডেন্স নিতে হবে। সো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দুইটা কাজ দিয়েছি, দুইটা টপিক একটু দেখে আসতে বলেছি। ডু ইউ রিমেম্বার? ম্যাম অনেকেই মেবি ওয়েটিং রুমে আছে, একটু কি অ্যাড করবেন ওদেরকে? হ্যাঁ, আমি দুজনকে পেয়েছি, অ্যালাউ করেছি। Okay, now you need to tell me what did I ask you to look up before you come to today's class? lean act আর ডিজিটাল কস্টের মেজারমেন্ট। Okay, so lean accounting, lean manufacturing basically, and then হচ্ছে digital cost object কিভাবে আসলে কস্টিং করতে হয়, that. Okay, কেউ কি পড়ে এসছেন? একটু হাত তোলেন তো, কে কে পড়ে এসছেন বা দেখে এসছেন? একজনও না? একজনও জিনিসটা একটু দেখে আসেননি? That's আমি very frustrating. লিন অ্যাকাউন্টিংটা তো জানি একটু কনসেপ্ট। Because you had a presentation on that in your last semester? ম্যাম আমাদের ছিল না, অন্য একটা তাহলে গ্রুপ ছিল। তাহলে যাদের ছিল তারা কেন চুপ করে আছে? At least 4-5 members should know that then, or have some clear idea about that. কারা ছিল ওরা? এখন কি সেটা বলবেন না যে মিস উই উইল নট গিভ আপ আওয়ার ফ্রেন্ডস? Puneet, can you mute yourself, please? আচ্ছা, তাহলে মোটামুটি একটা ক্লাসের মানে মোটামুটি কেউই দেখে আসার প্রয়োজন মনে করেন জিনিসটা আমি যে মেনশন করেছি। ওকে, দেন লেট মি টেল ইউ, আমি জিনিসটা তাহলে আপনাদের খুব একটা পড়াবো না, এখন পরীক্ষায় দিব, সেটা আপনাদের ইচ্ছে যে তাহলে আপনারা সেটা দেখে আসবেন কিনা। যদি আপনারা দেখে আসতেন ওটার উপরে আমি ফার্দার ডিসকাস করতাম, কিন্তু আপনারা দেখে আসেননি, তো আমি আসলে জিনিসটা খুব বেশি কভার করবো না, বাট ইটস ইন ইউর সিলেবাস। ম্যাম দেখে আসছি ম্যাম। দেখে আসেননি? আপনি তো লাস্ট ক্লাসে বলেছেন হচ্ছে আপনার লাস্ট সেমেস্টারে জিনিসটার উপরে প্রেজেন্টেশন ছিল, so you are one of those who had some previous idea on this, but it looks like যে আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি যে ও ক্লাসের অন্যান্যদেরকে দেখে আসতে, সেটা তারা দেখার প্রয়োজন মনে করেন। This is not an acceptable behavior in fourth year. Anyway, Ahba, do you want to discuss on it? Yes ma'am, sure. Please move on, please carry on. So ma'am, when we had our presentation, we learned the principles of lean manufacturing, of which there was JIT, Kaizen, which we emphasized mostly on. So JIT is also known as just in time, where production begins once the order is received. Kaizen also has another name, which in English can be called as continuous improvement, where a company or a business who follow Kaizen, they value the employees' opinions and also give them freedom to decide, and also form small groups so that
employees can work in small groups and make or build up a good connection to solve their problems. So they are given authority from the business as well. So মিশু, আপনি কি কিছু বলতে চান? ম্যাম মেইনলি ফোকাস করে হচ্ছে ওয়াসটাকে রিডাকশন করে আর কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট করে। এখন What do you mean by কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট what do you Sorry? mean by waste reduction? যত ওয়েস্ট কম হতে পারে আমরা ওদিকে ফোকাস করব। সো আপনি বলছেন যে আমার প্রোডাকশন প্রসেসে যদি কোনো ওয়েস্টেজ প্রডিউস হয় সেটা যাতে কম করা যায়, দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাবাউট। মেইনলি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটাও আছে এখানে। মেইনলি হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আবার এর জন্য গতকাল আপনি একটা বলছিলেন যে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলা বাদ দেওয়া যায়, তো ওই ফোকাসে এই কাজগুলো করতে পারি যে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলা এলিমিনেশন করে দিব। Okay, very good. Okay, that's a very good idea of it. মানে that's the gist of it. এরপরে বাকি যদি পড়তে ইচ্ছা করে আপনারা নিজেদের মতো পড়ে নেবেন। Okay, so there was one more thing, that is আমি আপনাদেরকে ডিজিটাল কস্ট অবজেক্টের ব্যাপারে কিছুটা পড়ে আসতে বলেছি। কেউ কি পড়েছেন? ও সিন্স লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনারা আসলে যাদের প্রিভিয়াস আইডিয়া ছিল সেটা থেকে বলছেন, তাহলে আই এম টেকিং দ্যাট আপনারা ডিজিটাল কস্ট অবজেক্টটা আর কেউই কিছু জানেন না বা কেউ কিছু বলেন, রাইট? Yes, ma'am. Anyone here যে পড়েছেন বা এটা একটু দেখেছেন? I'll give you 5 seconds to respond. Okay, I guess not. Ma'am, digital cost object is a new topic, so I think it's better to যদি cover করা হয়। বুঝিনি। Digital cost object is a new topic, like এটা আমরা lean accounting এ আসলে cover করি নাই। Okay. So আপনাদের তো আমি কাজ দিয়েছিলাম কিছুটা প্রিভিয়াস আইডিয়া নিয়ে আসার জন্য, বাট আপনারা তো সেটা আনেননি। সো why do you people believe in যে মানে teachers are the just lecture delivering people, তারা আমাদেরকে কিছু জাস্ট লেকচার দিবে আমরা শুনে যাব, that's it. Why don't you accept the fact that যে টিচিং জিনিসটা একটা টু ওয়ে কমিউনিকেশন করতে পারে? দেখেন, আমি যদি একটা পুরো কঠিন, ফর এক্সাম্পল আমি যদি এখন এমন একটা লেকচার দিই, এমন একটা রিসার্চ পেপার নিয়ে আসি যেটা সম্পর্কে আপনাদের খুব বেশি আইডিয়া নেই, আমি আপনাদেরকে সবকিছু বলে গেলাম, অনেক বড় বড় টার্ম বলে গেলাম, আপনারা কি কিছু বুঝবেন? আপনাদের যদি কিছু প্রিভিয়াস আইডিয়া না থাকে, আমরা যদি ডিরেক্টলি এখন আপনাদেরকে শুরুতেই অ্যাডভান্স কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ানো শুরু করি, অপারেশনস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পড়ানো শুরু করি, আপনারা কি কিছু বুঝবেন? আপনাদের কিছু প্রিভিয়াস আইডিয়া কিছু প্রিভিয়াস কোর্সের মাধ্যমে দেওয়া হয়েছে যাতে আপনারা অ্যাডভান্স টপিকগুলো বুঝতে পারেন। Same goes for the topics I mentioned. আপনারা যদি নিজেরা একটু লুক আপ করে আসেন, তারপরে ওটার উপরে আমার ফার্দার ডিসকাস করতে সুবিধা হয়। আদারওয়াইজ দেখা যায় যে আমি যদি শুরু থেকে পড়াই আমার ওখানে অনেক সময় বেশি লেগে যায়, which I cannot afford, I believe. So anyway, since this is the first time, I'll excuse all of you, এবং আমি জিনিসটা আসলে পড়াচ্ছি, বাট প্লিজ মেক শিওর যাতে নেক্সট টাইম এরকম না হয়। And one more thing I will add is যে আপনাদেরকে গিভেন মানে এই মুহূর্তে যে পুরো আমাদের অ্যাকাউন্টিং এর যে কয়েকটা ব্যাচ আছে, আপনাদেরকেই সব থেকে টিচাররা বলে যে আপনারাই সব থেকে বেশি ভদ্র বাচ্চা, হ্যাঁ আপনারাই সব থেকে বেশি ডিসিপ্লিনড অ্যান্ড গুড পিপল। তাহলে আপনারা সেক্ষেত্রে ইউ শুড কিপ আপ দ্যাট রেপুটেশন ফর দিস লাস্ট 1 year, ঠিক আছে? তো সো চেষ্টা করবেন নেক্সট টাইম থেকে যাতে কিছু বলি, যদি কিছু বলি সেটা যাতে একটু মেনটেন করা যায় সেটা চেষ্টা করবেন। প্লিজ ডু নট ক্রিয়েট প্রবলেম বা একটা ডিস্টেন্স ক্রিয়েট করার দরকার ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে? এনিওয়ে, আই উইল নট গো ইনটু দ্যাট এনিমোর। আমার মনে হয় যে আমি কস্টিং ইন ডিফারেন্ট অর্গানাইজেশনের মধ্যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এন্ড সার্ভিস অর্গানাইজেশনের পার্টগুলো কভার করেছিলাম ইন দ্য লাস্ট ক্লাস।
So I will be talking about the digital cost object today. ডিজিটাল কস্ট অবজেক্টের কি কি ইউনিক ফিচার থাকে এবং সেটার কারণে আসলে আমাদেরকে কি ধরনের কস্টিং সিস্টেম আনার দরকার হতে পারে সেই বিষয়টা নিয়ে I will discuss now. Okay. So এখানে ফার্স্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিজিটাল কস্ট অবজেক্ট প্রডিউস করার ক্ষেত্রে আমাদের আসলে হাই ফিক্সড কস্ট থাকে, লো ভ্যারিয়েবল কস্ট থাকে। সো এখানে আসলে যদি আমরা একটা এক্সাম্পলটা নিই সেক্ষেত্রে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ফর এক্সাম্পল, if we talk about a software development, if we talk about an apps development, ওকে, মানে এগুলো গেল সার্ভিস। তারপর ডিজিটাল কস্ট অবজেক্টের আর হতে পারে লেটস একটা ফোন, ওকে। তো আমি ফোনগুলোর উপর ফোকাস না করে আমি একটু সার্ভিস গুলোর উপর যদি ফোকাস করি সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো বুঝতে একটু বেশি সুবিধা হবে। সো ফর এক্সাম্পল, আমি যদি এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথাই বলি, দেখেন সবাই আমরা বুঝি যে একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে প্রথমে ডেভেলপারদেরকে আমাদেরকে বিশাল একটা খরচ দিতে হয়। সো এই ডেভেলপারদের এই জিনিসটাকে আমরা তাহলে বলতে পারি যে হাই একটা ফিক্সড কস্ট বলা যেতে পারে, ইনিশিয়াল কস্ট বা ফিক্সড কস্ট একটা লার্জার অ্যামাউন্ট আমাদের যায়। বা আপনি যদি ধরেন একটা টেলিকম কোম্পানি ধরেন, হ্যাঁ, একটা টেলিকম কোম্পানির কিন্তু দেখবেন যে শুরুতে ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ যায়, হ্যাঁ, তারপরে ওভার দ্য টাইম ওটা থেকে জাস্ট রেভিনিউ আসতে থাকে, ওভার দ্য টাইম খরচটা বা ভ্যারিয়েবল কস্টটা একটু কম। ডু ইউ অল এগ্রি উইথ মি অন দিস? Yes, ma'am. I want ম্যাম more সরি ম্যাম, participation. নেটওয়ার্কের জন্য বুঝি নাই, আবার একটু বলবেন? ওকে, যেটা বলছি সেটা হচ্ছে আমরা যদি কয়েকটা এক্সাম্পল নিই অফ এ ডিজিটাল কস্ট অবজেক্ট। আচ্ছা, কস্ট অবজেক্ট তো সবাই বুঝি, যে জিনিসের খরচ আমি ডিটারমাইন করতে চাচ্ছি, ওকে। সো এটা হলো আমার কস্ট অবজেক্ট। তাহলে এখন একটা ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিস যদি আমি দিতে চাই, সেটার প্রাইসিংটা, কস্টিংটা কিভাবে আমি ডিটারমাইন করতে পারি সেটা নিয়ে আমি ডিসকাস করছি, ওকে। তো এখানে ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কয়েকটা ফিচার বুঝতে হবে। তো এই ফিচারের মধ্যে দ্য ভেরি ফার্স্ট থিং ইজ, এই ধরনের অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে, এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ফিক্সড কস্ট বেশি হয় বা ইনিশিয়াল ডেভেলপমেন্ট কস্ট বেশি হয়, আর ভ্যারিয়েবল কস্ট খুব কম হয়। এটা বুঝতে সুবিধা হয় যখন আমরা বিভিন্ন এক্সাম্পল টানি, লাইক আ টেলিকম কোম্পানি সার্ভিস or a software development or an app development. So আমরা যখন এই জিনিসগুলোর এক্সাম্পলটা আনবো, আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এগুলো শুরুতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে খরচটা বেশি যায়, কিন্তু ওভার দ্য টাইম, ধরেন ওই সফটওয়্যার 5 বছর 10 বছর ইউজ হচ্ছে, ওটার কিন্তু মেইনটেনেন্স চার্জটা খুব কম, বা এক একটা কাস্টমারকে অ্যাকোয়ার করতে বা এক একটা কাস্টমারকে সার্ভিস দিতে খরচটা খুব কম থাকে। তাহলে আমরা এখানে দুইটা মেইনলি ক্যারেক্টারিস্টিক্স তুলে আনলাম, হাই ফিক্সড কস্ট, লো ভ্যারিয়েবল কস্ট। হাই অনগোয়িং ডেভেলপমেন্ট কস্ট, এটার মানে কি? যেমন আপনি যদি চিন্তা করেন যে একটা সফটওয়্যারের যদি একটা নতুন আপডেট আমরা দিতে চাই, অবশ্যই সেটার একটা বড় খরচ আছে। তো তাহলে আমরা কি পেলাম? এই তিনটা পয়েন্টকে আমরা জাস্টিফাই করলাম। তারপরে আসছে হচ্ছে হাই সিকিউরিটি কস্ট। তার মানে এই যে সবসময় একটা ওয়াল তৈরি করার জন্য একটা আমাদের কিন্তু মোটামুটি একটা মেইনটেনেন্স লাগে। যে কোনো একটা ভাইরাসের বিরুদ্ধে একটা ওয়াল তৈরি করার জন্য বা সাইবার সিকিউরিটি ক্রিয়েট করার জন্য আমাদের একটা মেইনটেনেন্স রাখতে হয়, যেটা খুবই কম অ্যামাউন্টে থাকে। তাহলে আমরা কি পেলাম? হাই ফিক্সড কস্ট পেলাম, হাই অনগোয়িং ডেভেলপমেন্ট কস্ট পেলাম, আরেকটা পেলাম হচ্ছে হাই সিকিউরিটি কস্ট। মানে সিকিউরিটি কস্টটা আমার ইনিশিয়ালি ডেভেলপ করতে অনেক বেশি যায়, কিন্তু সেটাকে মেনটেন করতে খরচ কম যায়, ওকে। তারপর আসে যেটা, সেটা হলো যে আমি একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের উপর রেভিনিউ আর্ন করতে থাকি। তো আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কেন বোঝার চেষ্টা করছি? কারণ এই স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলোর জন্য অ্যাপ্লিকেবল কস্টিং সিস্টেম আমার লাগবে। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার এখানে কি করতে হবে, আপনি কিন্তু এখানে কস্টটাকে প্রথমে ইনিশিয়াল কস্টটাকে ক্যাপিটালাইজ করতে হবে, রাইট? যেহেতু বিশাল একটা কস্ট হচ্ছে, আমি তো ওগুলোকে প্রথম বছরেই এক্সপেন্স করে ফেলতে পারবো। সো আমাকে যেটা করতে হবে, কস্টটাকে ক্যাপিটালাইজ করে, আপনাকে কস্ট ক্যাপিটালাইজেশন বোঝেন এবং ওভার দ্য টাইম এটার অ্যামortization বোঝেন? Yes, ma'am.
ফরিদ, ফরিদ, Yes, ma'am. আপনি কি কস্ট ক্যাপিটালাইজেশন এবং ওভার দ্য টাইম কস্টটাকে অ্যামortization করা বোঝেন? ম্যাম তেমন বুঝতেছি না, একটু বোঝার চেষ্টা করতেছি। ওকে, নিপুণ, can you describe it for the class? কস্ট ক্যাপিটালাইজেশন ইজ বেসিক্যালি কোন একটা কস্ট ইনকার করলে সেটাকে আমরা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করে ফেলি ইনস্টেড অফ রেভিনিউ এক্সপেন্স। এবং পরবর্তীতে ওই সরি খরচ ম্যাম, আই গট কাট আউট। যেটা বলছিলাম যে আমরা ওটাকে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করি ফার্স্টে, দেন আমরা উই কিপ অ্যামortizing ইট এভরি ইয়ার। লাইক আমরা একটা অ্যাসেটের ক্ষেত্রে যেটা করি, একটা মেশিন কিনলে আমরা অ্যাসেট হিসেবে রেকগনাইজ করে দেন এভরি ইয়ার উই চার্জ ডেপ্রিসিয়েশন, রাইট? সো এ কস্ট ক্যাপিটালাইজেশন সেমই, উই জাস্ট রেকগনাইজ ইট অ্যাজ অ্যান অ্যাসেট, দেন এভরি ইয়ার আমরা ডেপ্রিসিয়েশনের মতন করে আমরা প্রফিট লসে আনি আর কি, রেকগনাইজ করি। এক্স্যাক্টলি। বুঝতে পেরেছেন ফরিদ? চেষ্টা করতেছি। চেষ্টা করছেন, আচ্ছা। তাহলে আমি আরেকটু বলি। বিষয়টা হলো যে দেখেন, আমি ধরেন একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমি শুরুতেই 10 কোটি টাকা দিলাম। এখন আমি যদি একটা ব্যবসা শুরু করার শুরুতেই 10 কোটি টাকার খরচ দেখাই, আমার তো প্রফিটের মুখ দেখতে দেখতে একদম হয়তো হতেও পারে 5 বছর চলে যেতে, রাইট? বুঝতে পারছেন ফরিদ? Yes, ma'am. আচ্ছা, তাহলে দেখেন এত বিশাল লস যদি আমি দেখাই, দ্যাটস নট প্র্যাকটিক্যাল, রাইট? তো সেটার জন্য আমরা যেটা করি যে এত বড় খরচকে একবারে না দেখিয়ে ওই খরচটাকে প্রথমে আমি একটা অ্যাসেট হিসেবে দেখাই। তার মানে ধরেন আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট এটা বলে আমি একটা অ্যাসেট দেখাই, তার মানে এটা আমি একটা অ্যাসেট অ্যাকোয়ার করেছি, এটার পেছনে আমার এত খরচ গিয়েছে। তারপরে ধরেন প্রথম বছরে আমি ওই 10 কোটি টাকা থেকে 1 কোটি টাকা খরচ হিসেবে দেখাই, এর পরের বছর আরো 1 কোটি দেখায়, এর পরের বছর আরো 1 কোটি দেখায়। এটা হলে এটা প্রফিট এন্ড লসে যেমন সুবিধা হয় ডিটারমাইন করতে, যেমন ধরেন প্রথম বছর যদি আমি 1 কোটি খরচ দেখাই, তারপরে ওই 1 কোটি থেকে যদি আমি কিছু রেভিনিউ পাই, নিশ্চয়ই আমার একটা প্রফিট দেখানো পসিবল, রাইট? Yes, ma'am. বুঝতে পারছেন? সো এট দ্য সেম টাইম আমি কিন্তু একটা কাস্টমারকে যখন বলবো যে ধরেন একটা কাস্টমার আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নিবে, হ্যাঁ, তো আমি যদি ডিটারমাইন করতে যাই ওর সাবস্ক্রিপশনের প্রাইস কত হওয়া উচিত, বুঝতে পারছেন যে আমি ওকে আমার সফটওয়্যারটা 1 বছরের জন্য ইউজ করতে দিব, এখন ওকে আমি এটার জন্য কত টাকা চার্জ করব সেটা জানতে গেলে আমার ওই 1 বছরের জন্য খরচ কত সেটাও জানা লাগবে না? Yes, ma'am. সেটার জন্যই আমরা ওই ইনিশিয়াল কস্টটাকে 10 বছরে দেখাই আলাদা আলাদা, যাতে আমি 1 বছরের খরচটা ডিটারমাইন করতে পারি। বুঝতে পারছেন? Yes, ma'am. ওকে, তাহলে আমরা যেমন এটাকে ক্যাপিটালাইজ করে কস্টিং করি, এট দ্য সেম টাইম আমরা আসলে এসব ক্ষেত্রে টার্গেট এবিসি মেথডটাও ইউজ করার চেষ্টা করি। এবিসি কেন লাগে? কারণ হচ্ছে এখানে ফিক্সড কস্ট অনেক বেশি। ফিক্সড কস্ট যত বেশি হবে ওই ফিক্সড কস্টটার সাথে আমরা যত বেশি আসলে ওটাকে রুট কজের সাথে কানেক্ট করতে পারবো, তত রাইট প্রাইসিং করতে পারবো। সো যার কারণে আমরা এবিসি কস্টিংটাও এখানে ইউজ করি। আবার আমরা যেটা করি সেটা হলো টার্গেট প্রাইসিং এর মাধ্যমে আমরা কস্টিংটা ডিটারমিন করার চেষ্টা করি। বোঝাতে পারছি আমি সবাইকে? তাহলে এখানে আমি 3টা কস্ট মেনশন করলাম, একটা হলো কস্ট ক্যাপিটালাইজেশন, আরেকটা হলো এবিসি কস্টিং, আরেকটা হলো টার্গেট প্রাইস। তাহলে এই কয়েকটা জিনিস যখন আমরা কম্বাইন করি, এই 3টা জিনিসের কম্বিনেশনে আমরা আসলে ডিজিটাল কস্ট অবজেক্টকে রিকগনাইজ করার চেষ্টা করি বা এটার কস্টিংটা ডিটারমাইন করার চেষ্টা করি। বুঝতে পেরেছি সবাই? এনি কোয়েশ্চেন এনিওয়ান? If not, let's move on. So বেসিক্যালি আমি আরেকটু বলে নিই, আমি কিন্তু আপনাদেরকে আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস দুটো ক্লাস আমি থিওরি পড়াবো। I guess that's better in online. অনলাইন আসলে খুব শিগগিরই শেষ হচ্ছে কিনা সেটা আমি বলতে পারছি না। আসলে ক্লিয়ার মেসেজ আমি এখনো পাচ্ছি না। আমি মাল্টিপল অথরিটিজ এর সাথে কথা বলেছি, এন্ড আজকে আমি চেয়ারম্যানের সাথে যতটুকু কথা বলেছি অতটুকু থেকে আমি যেটা বুঝতে পারছি, ইচ্ছা থাকলেও আগামী সপ্তাহে সম্ভব না হতে পারে।
যে অনলাইন ক্লাসটা শুরু করা, সরি অফলাইন ক্লাস শুরু করা। তো সেই দিক থেকে আমি অনলাইন ক্লাসে মোটামুটি থিওরি গুলো কভার করার চেষ্টা করছি, কারণ আমি মনে করি যে অনলাইন ক্লাসে ম্যাথ বোঝানোটা খুব টাফ। So I hope you will understand my point and support me in this. আচ্ছা, তো আমি জি ম্যাম কোয়েশ্চেন। yes please. ম্যাম ওই যে একটু আগে বলেছিলেন যে একটা বিজনেসে ফার্স্ট ইয়ারে বেশি লস দেখানো মানে উচিত না, ওটা আস্তে আস্তে ওভার দি ইয়ার যেটা Yes. কম কম করে দেখালে ভালো। Okay. So what's wrong if a company shows all the losses in the first year? তাহলে তো মানে at the end of the year সে তো এটাই বলবে যে আমার লাস্ট ইয়ারে লস আসছে, সো ওইটাই ক্যারি ফরওয়ার্ড হবে। সো হাউ ডাজ ইট ডিফার? মানে ফার্স্ট ইয়ারে বেশি দেখালে কি হচ্ছে, আর পরে ভাগ ভাগ করে দেখালে কি হচ্ছে? আচ্ছা, দেখেন একটা আপনি এখানে এখানে কিন্তু আমাদের এজেন্সি থিওরির বিষয়টাও চলে আসে। আপনি যদি একজন ম্যানেজার হন, আপনার কিন্তু পারফরমেন্স ইভালুয়েশনের একটা পার্ট হলো হাউ মাচ প্রফিট ইউ মেড, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি যদি ম্যানেজার হই, আমাকে যদি আমার প্রফিটের উপর বোনাস দেওয়া হয়, সেক্ষেত্রে আমি কি করব? এরকম কোন প্রজেক্ট নিব না যেটাতে বেসিক্যালি খরচ বেশি হবে, ইনিশিয়ালি অনেক খরচ যাবে, যার কারণে আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টে একটা লস চলে আসবে। সো যার কারণে আমি প্রফিট বা বোনাস যেটা সেটা পাবো না। আচ্ছা, এটার একটা আপনি আমাকে কাউন্টার আর্গুমেন্ট দিতে পারেন যে মিস, তাহলে উনাকে আমরা ওই প্রফিট বেসিসে বোনাস না দিয়ে উনার আসলে অন্যান্য পারফরমেন্স ইন্ডিকেটরের উপর তো আমরা বোনাস দিতে পারি, প্রফিটের উপরই কেন দিতে হবে? ইয়েস ম্যাম। এখানে আরো একটা লজিক আছে, দেখেন এটা আপনি যেটা বলছেন যে ইনিশিয়াল কস্ট, এটা কিন্তু শুধুমাত্র একটা অর্গানাইজেশন মাত্র শুরু করছে তখনই সে একটা সফটওয়্যার নিয়ে আসছে, বিষয়টা এরকম না। একটা অর্গানাইজেশনে কিন্তু ওভার দ্য টাইম 10-15 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজেক্ট ওদেরকে নিতে হয়, যেটার ইনিশিয়াল ডেভেলপমেন্ট কস্টটা বেশি হয়। সুতরাং সেটা এমনও হতে পারে ওই অর্গানাইজেশন অলরেডি 10 বছর ধরে মার্কেটে আছে এবং সে কিন্তু আপনার শেয়ার মার্কেটেও আছে, এবং এমন একটা সময় সে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সিদ্ধান্ত নিল। তাহলে তখন কি হবে, তার ওই বছরে আপনি যে কথা বলছেন সেই অনুযায়ী ইনকাম স্টেটমেন্টে কিন্তু লস দেখাবে। আর ইনকাম স্টেটমেন্টে লস দেখালে প্রথমত এটা তো ম্যানেজারের প্যারা তো খেলোই, সেকেন্ডলি ইনকাম স্টেটমেন্টে লস দেখানো মানে সে কিন্তু ওই বছর আর কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে না, রাইট? তো এরকম ডিভিডেন্ড ডিক্লেয়ার না করলে সেক্ষেত্রে কিন্তু যে শেয়ার হোল্ডার আছে সে কিন্তু শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে। সো ওভারঅল কোম্পানির কিন্তু একটা বিশাল লস হচ্ছে। এখানে আরেকটা পয়েন্ট আছে ম্যাম, হ্যাঁ, বলো। it is violating the IS and IFRS and conceptual framework of accounting. এক্স্যাক্টলি, মানে আইএস আর আইএফআরএস কিন্তু এইসব সাইকোলজির কারণেই এসছে। হ্যাঁ, বলেন। Yes, ma'am. So financial reporting purposes, you cannot recognize the initial development expenditure as an expense instantly for the first year. And এটার রিজনটা যদি আমরা জানতে চাই, we have to move back to IS 38 intangible assets. ওখানে বলে দিয়েছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বা এনি কাইন্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার অ্যাকোয়ারও যদি করেন, ইউ ক্যান নট রেকগনাইজ দ্যাট অ্যাজ এন রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ এটা তো একটা লাইফ আছে, ইউজফুল লাইফ আছে, অ্যান্ড ওভার দ্য লাইফ উই উইল বি আর্নিং রেভিনিউ ফ্রম ইট। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে তো আমাদের ম্যাম বলেই দিয়েছে যে এক্সপেন্সেস আমরা রেকগনাইজ করবো ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী, মিনিং দ্য রেভিনিউ আমরা যতটুকু আর্ন করছি ওই এগেনস্টে আমরা যতটুকু এক্সপেন্স হচ্ছে ওটা আমরা রেকগনাইজ করবো। সো আমরা যদি ইনিশিয়াল ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইনস্ট্যান্টলি রেকগনাইজ করি, দ্যাট ইজ ভায়োলেটিং দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এজ ওয়েল অ্যান্ড দি IS 38. ইয়েস, অ্যাবসলিউটলি, ভেরি গুড। এই যে যেমন এখানে সাইকোলজির ইস্যু আছে, এট দ্য সেম টাইম আমাদের কিন্তু রুলস অবশ্যই আছে। এই রুলসটা ছাড়াও আমি সাইকোলজির কথা কেন বললাম সেটা হলো আই থট দ্যাট ইউ পিপল অলরেডি নো দিস। সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা কিন্তু স্ট্যান্ডার্ড এবং আমাদের ল থাকে কিন্তু ভায়োলেট করার জন্য, আপনারা এটা এগ্রি করেন বা না করেন। দেখা যাবে যে কোনো একজন ম্যানেজার চেষ্টা করবে যে তার নিজের একটা প্রফিট বা একটা নিজের বোনাস আর্ন করতে বাই ম্যানিপুলেটিং অ্যাকাউন্টস। সো সেটা হচ্ছে যে সে ওই স্ট্যান্ডার্ডের ভেতরেও চেষ্টা করবে কিছু একটা ম্যানিপুলেট করার। তো এই জিনিসগুলো আসলে স্টপ করতেই আসলে এরকম বিভিন্ন ধরনের মেথড গুলো আমরা আমরা বিভিন্ন ধরনের মেথড গুলো মানে এক্সারসাইজ করি।
have we answered your question, Abab? Yes, ma'am. Yes, ma'am. Thank you, ma'am. ওকে, তাহলে আমি যেটা বলছি সেটা হলো যে তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করবো যে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার কারণে কিভাবে চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জের কারণে আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের ম্যানুফ্যাকচারিং এবং সেটার ইম্প্যাক্টটা কিভাবে আমাদের কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়েছে। সো লেটস ফার্স্ট ডিসকাস অ্যাবাউট দিস পয়েন্টস। আমার মনে হয় যে আপনারা মোটামুটি সব পয়েন্টই বোঝেন। সো ক্যান ইউ ফার্স্ট ডিসকাস যে কাস্টমার রিকোয়ারমেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে? I guess you have seen the era without internet. আপনারা কি দেখেছেন? জেন জি কি দেখার কথা? ইয়েস ম্যাম, দেখেছিলাম আমরা জুলাই মাসে। হ্যাঁ, যাক। Ma'am, That's also before good. that as well, ma'am, আগে তো মানে, in our childhood we didn't have this much internet and technology, so yes, we did. আপনাদের অ্যাভারেজ বার্থ ইয়ার কোনটা হবে? Ma'am, 2001 to 2002. ওকে ওকে, I তাহলে think it's আপনারা ওই 2000. ট্রানজিশন পিরিয়ডটার ভেতরে আর কি ইয়ে ছিলেন তাহলে। আচ্ছা, এনিওয়ে, তো বিষয়টা হলো যে আপনারা হয়তো খুব এক্সট্রিমলি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কিন্তু কিছুটা হলেও পারবেন, কারণ এখানের মধ্যে অনেক চেঞ্জই মানে লাস্ট 10 বছরে খুব খুব বেশি হয়েছে। সো ফর এক্সাম্পল, আচ্ছা হ্যাঁ, আপনারাই বলেন, সরি আমি এক্সাম্পল দিতে চাচ্ছি না, আপনারাই বলেন যে কাস্টমার রিকোয়ারমেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে। Sorry ma'am, I didn't understand the question. দাঁড়ান, আমি একজনকে পিক করি বলার জন্য। সামিয়া, আইডি 55। Yes, ma'am. Can you tell me how customer requirement changed over the last few decades? ম্যাম, বর্তমানে তো আসলে ইনফরমেশন টেকনোলজির যুগ। আগে যেরকম মানে সবকিছু আর কি ম্যানুয়ালি হতো, এখন তো সবকিছু আসলে ইন্টারনেট বেসড, অনলাইন বেসড। স্পেশালি তো করোনার টাইমে আমরা দেখেছি যে সবকিছু অনলাইন বেসড, ইভেন এখনো আমরা অনলাইনে করছি। তো এভাবে আসলে কাস্টমারদেরও ডিমান্ড আসলে চেঞ্জ হতে থাকে। আগে যেরকম মানুষ ফ্যাক্স এগুলো ইউজ করতে, এখন সব আর কি ডিমান্ড থাকে যে আমাদের অনলাইন মানে প্রোভাইড করা হোক সবকিছু। তো এভাবে আসলে মানে ইনফরমেশন টেকনোলজি এগুলোর জন্য আসলে ডিমান্ড কাস্টমার্স এর চেঞ্জ হয় অনেক সময়। আচ্ছা, তাহলে আপনি তো বলছেন যে মানুষের মেইনলি রিকোয়ারমেন্ট থাকে আমাকে তুমি অনলাইনে প্রোডাক্ট দাও, বাট এটার কারণেও আরো কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ লার্জার, দ্যাট। এটার কারণে আরো লার্জার ইম্প্যাক্ট পড়েছে। কেউ কি বলতে পারবেন যে এই যে মানুষ অনলাইনে বা ইনফরমেশন যে পাচ্ছে, এটা আসলে কি হচ্ছে, বিজনেসের জন্য লার্জার ইম্প্যাক্টটা কোথায়? সামিউল, আইডি 13। ম্যাম, বুঝতে পারলাম না কোয়েশ্চেনটা। না, আমি আপনাকে আর প্রশ্ন করছি না, আমি এখন সামিউলকে প্রশ্ন করছি, আইডি 13। Yes, ma'am. হ্যাঁ, আপনি আমাকে বলেন যে সামিয়া যেটা বলছিল, আহ, আমরা অনলাইনে অনেক বেশি চাচ্ছি এখন জিনিসপত্র এবং আমরা অনলাইনে ইনফরমেশন পাচ্ছি। তো হাউ ডিড ইট চেঞ্জ হাউ বিজনেসেস ওয়ার্ক? হ্যালো ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। ম্যাম, কোয়েশ্চেনটা একবার করলে ভালো হবে। আমি বলেছি সামিয়া যে কথাটা বলেছে যে কাস্টমার রিকোয়ারমেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে, আমরা সবকিছু এখন অনলাইনে চাচ্ছি, আমরা ইনফরমেশন পাচ্ছি অনলাইনে। সো হাউ ডিড ইট চেঞ্জ দ্য বিজনেস মডেলস? বিজনেস মডেলগুলো কিভাবে চেঞ্জ হলো এটার কারণে? এইটাই ম্যাম, এখন আসলে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোম্পানিগুলো আরো সেইভাবে কাজ করছে যেন কাস্টমার স্যাটিসফ্যাকশন আরো পাওয়া যায় বা আরো কিভাবে কাস্টমার গেইন করতে পারে। ওকে ওকে, আপনারা আই গেস ইউ হ্যাভ দ্য আইডিয়া, বাট লেট মি সামারাইজ ইট ফর ইউ। বিষয়টা সেটা হলো যে আমরা ইনফরমেশন এরাতে আছি, এটার কারণে কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনেক বেশি চেঞ্জ হচ্ছে। কিভাবে? ফর এক্সাম্পল, আমরা যদি এখন একটা জিনিস কিনতে চাই, একটা ধরেন ফোন কিনবো, আমরা কি করি বলেন? ফোন কিনতে চাই ইউটিউবে সার্চ করি ম্যাম আগে। এক্স্যাক্টলি, আমরা যে কোনো ইনভেস্টমেন্টের আগে, ইনভেস্টমেন্টও বাদ দেন, আমরা কিন্তু ইভেন এখন এক ডজন ডিম কিনতে আমরা চাল ডালে প্রাইসটা চেক করি।
করি না? আমরা আমরা কি করি, আমার পাশের দোকানেই যে সবসময় গিয়ে জিনিসটা কিনি এমন না, আমরা ফুডপান্ডায় দামটা চেক করি। সো হোয়াটস হ্যাপেনিং হিয়ার ইজ আমাদের অনলাইনে সবকিছু অনেক বেশি অ্যাভেলেবল থাকাতে আমরা অনেক অল্টারনেটিভস পেয়ে যাচ্ছি। অনেক অল্টারনেটিভ পাওয়াতে আমরা কিন্তু নট নেসেসারিলি আমার বাসার পাশে একটা জায়গা থেকে গিয়ে কিনছি, আমরা ইভেন অনেক সময় দেশের অন্য প্রান্ত থেকে জিনিস কিনছি। আমরা ইভেন অনেক সময় এরকমও দেখছি যে আচ্ছা এই ফোনটা বাংলাদেশের প্রাইসটা বেশি রাখছে, আমি বাইরে থেকে ইম্পোর্ট করা। আমার একটা বন্ধু ইউকে তে পড়ছে, ও ঘুরতে আসছে, আমি ওকে দিয়ে ইউকে থেকে ফোন আনো। ডোন্ট উই ডু দ্যাট? উই আর ডুইং দ্যাট অন এন্ড অফ অল দ্য টাইম। তো বিষয়টা যেটা সেটা হলো আমাদের রিকোয়ারমেন্ট গুলো তাহলে কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেন। আমরা খুব কম সময়ে জিনিস চাচ্ছি, আমরা খুব কম খরচে জিনিস চাচ্ছি, আমরা কম খরচে কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছি। তো এইসব কারণে বিজনেস গুলোকে কিন্তু এখন এই যে একটু আগে লিন ম্যানুফ্যাকচারিং এর কথা এসছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের কথা এসছে, এই জিনিসগুলো এখানে চলে আসছে। তার মানে বিজনেস গুলোকে কন্টিনিউয়াসলি মানে ইনোভেশন করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি কস্ট কাটিং করতে হচ্ছে, কন্টিনিউয়াসলি কোয়ালিটি করতে হচ্ছে। ওকে, প্রাইভেটাইজেশন এন্ড ডিরেগুলেশন বলতে আপনারা কি বোঝেন? আতিক 53। আইডি 53 আতিক। I cannot hear you. Jannatul Mawa 129. দাঁড়াও। ইয়েস ম্যাম। হ্যাঁ, আপনি ম্যাম কোশ্চেনটা প্রাইভেটাইজেশন, হ্যাঁ, I want you to elaborate on this point. আপনারা আমি কিন্তু অনেক কিছুই ধরে নিচ্ছি যে আপনারা জানেন, তো আমি কিন্তু ডিসকাশনটা ওই বেসিসেই করছি। তো প্লিজ ডু নট প্রুভ মি রং। টেল মি হোয়াট ইজ প্রাইভেটাইজেশন এন্ড ডিরেগুলেশন। ম্যাম প্রাইভেটাইজেশন বলতে যে প্রাইভেট অর্গানাইজেশন গুলোকে বোঝায়, প্রাইভেট মালিকানার অধীনে যেগুলো। প্রাইভেট অর্গানাইজেশন কে বোঝায়, কিন্তু এটা একটা ভার্ব। প্রাইভেটাইজেশন ইজ আ ভার্ব। ইয়েস ম্যাম। তাহলে কিভাবে আসলে জিনিসটা আরেকটু ফার্দার ডিসকাস করা যায়? ম্যাম প্রাইভেট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো দরকার সেগুলো যখন সার্টেন থাকে, মানে এটার মধ্যে থাকে, তখন এটা মানে প্রাইভেট হিসেবে কনসিডার। প্রাইভেট হওয়া বলতে কি বোঝাচ্ছেন? ম্যাম একটা প্রাইভেট অর্গানাইজেশনে যেমন হচ্ছে আমাদের দুইজন থাকবে, মানে ওনার থাকবে, আর শেয়ার সংখ্যা আমাদের লিমিটেড থাকবে, সেটা আমরা মানে পাবলিকলি শেয়ার। দেখেন জান্নাতুল মাওয়া, আমি এখানে আসলে যে এই বিষয়টা আমি আপনাকে ভার্ব বা এই ধরনের কথাগুলো কেন বলছি, তার মানে এটা কোনো একটা স্টেট থেকে অন্য আরেকটা স্টেট এসে পড়বে, একটা অবস্থায় ছিল এখন অন্য অবস্থায় এসে পড়বে, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি প্রাইভেটাইজেশন। তার মানে কি এই প্রোডাক্ট গুলো বা এই সেক্টরটা আগে পাবলিকলি ওন্ড ছিল। যে কোনো একটা সেক্টর যখন শুরুতে বা যে কোনো একটা কোম্পানি যখন শুরুতে পাবলিকলি ওন্ড থাকে, তারপরে আস্তে আস্তে সেটা প্রাইভেটকে ছেড়ে দেয়া হয়, বা পাবলিক মানে হচ্ছে সাধারণ জনগণকে যখন সেটার ওনারশিপ দেওয়া হয়, এটাকে বলা হয় প্রাইভেটাইজেশন। বুঝতে পেরেছেন? কেউ কি জানেন যে বাংলাদেশে প্রাইভেটাইজেশন কোন সেক্টরে হয়েছে? কোন ক্ষেত্রে হয়েছে ম্যাম? সরি, কোশ্চেনটা বুঝিনি। বাংলাদেশে প্রাইভেটাইজেশন কোন সেক্টরে হয়েছে খুব বেশি? মানে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি, ভেরি ভেরি গুড। আর কোনটা? ম্যাম ব্যাংকিং ইন্ডাস্ট্রিও হয়েছে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ভেরি গুড। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি, গ্যাস, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে গত 15-20 বছর অনেক বেশি প্রাইভেটাইজেশন হয়েছে। আচ্ছা, দেন এগেইন another question open for you. আপনারা কি আমাকে বলতে পারবেন যে প্রাইভেটাইজেশন হলে সেখানে কাস্টমাররা কোন রকম সুবিধা পাবে কিনা?
তৌহিদ, ID 27। প্রাইভেট একটা একটা পাবলিকলি ওন্ড অর্গানাইজেশনকে প্রাইভেটাইজ করার উদ্দেশ্য কি হতে পারে? তো আপনি বলছেন যে পাবলিক ওনারশিপে যখন থাকে তখন আসলে সার্ভিস কোয়ালিটি বা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটিটা কম থাকে, যেটা হচ্ছে প্রাইভেটাইজেশন বলে বাড়ে। এটা কেন হয়? ওয়াই ডু ইউ থিঙ্ক দিস হ্যাপেন্স? এক্স্যাক্টলি, দেখেন এটা পুরোপুরি ডিপেন্ড করে আসলে কাস্টমারদের উপর। আপনারা কি ফ্রি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট কান্ট্রি সম্পর্কে জানেন কিনা? এখানে আসলে কি হয়? What's the difference between a socialist country and capitalist country? ফ্রি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্ট কান্ট্রি ইকোনমিতে কি হয় আপনারা জানেন কিনা? ইয়েস ম্যাম, জানা সবাই। উম, তাহলে কেউ বলছে না তো, দাঁড়ান তাহলে নিপুণ দেখি আসলেই জানে কিনা। জজি, ইয়েস ম্যাম। ইয়েস, ইউ টেল মি যে ম্যাম, সোশ্যালিস্ট ইকোনমিতে দেখা যায় যে সম্পদগুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের একটা বিষয় থাকে, আর ক্যাপিটালিস্ট হচ্ছে নিজে ইনকাম করে নেওয়া বা সম্পদ অ্যাকুমুলেট করার কথা থাকে। আচ্ছা, তার মানে আপনাকে আমি বলি যে কোনটাই রেগুলেশন বেশি, ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের মধ্যে কোনটাই রেগুলেশন বেশি? ম্যাম, সোশ্যালিস্টে বেশি হবে। এক্স্যাক্টলি, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওখানে গভর্নমেন্টের ইম্প্যাক্টটা বেশি থাকে। আর ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কি করে জানেন? গভর্নমেন্ট বলে যে তোমরা মারামারি করো, তোমরা কামড়াকামড়ি করো, কে প্রফিট নিয়ে যেতে পারবে নিয়ে যাও, ইউ ওয়ার্ক অন ইট। মানে বিষয়টা হলো যে ইফ, মানে এটা আসলে একটু অভদ্র ভাষায় বললাম, ভদ্র ভাষায় বলতে গেলে বা বইয়ের ভাষায় বলতে গেলে জিনিসটা এমন দাঁড়ায় যে যখন পাবলিককে একটা প্রফিট ইনসেন্টিভ দেয়া হয়, তার মানে তুমি যত ভালো করতে পারবা তুমি নিজে তত প্রফিট নিয়ে যেতে পারবা, এটা যখন তাকে বলা হয় তখন সে নিজে থেকেই সর্বোচ্চ চেষ্টা করে যে ভালো কোয়ালিটির জিনিসটা কম খরচে দেয়া। রাইট? তো এই জিনিসটা, এই মোটিভটার কারণেই দেখা যায় যে অনেক সেক্টর গভর্নমেন্ট আস্তে আস্তে আমাদের প্রাইভেটাইজেশন করছে। তো দেখেন এই মোটামুটি সবগুলো টপিকেই আমরা মোটামুটি এটা বলতে পারি যে আমাদের বিজনেস গুলোতে কম্পিটিশন অনেক বাড়ছে, এবং কম্পিটিশন বাড়ার কারণে বিজনেস গুলোকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা প্রসেস ইমপ্রুভমেন্ট বা এই যে আমরা যে টার্ম গুলো কঠিন কঠিন টার্ম গুলো বলছি এইসব মানে এসব জিনিস অ্যাপ্লাই করতে। সো লেটস গো ইনটু মোর ডিটেলস যে আমরা আসলে কোন কোন মেথড বা কি কি মেজার আমরা নিয়েছি এখন পর্যন্ত টু ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি উইথ দ্য টাইম। আপনারা সবাই একটু দেখেন, হ্যাঁ, এখান থেকে দেখে একটু বলবেন আমাকে যে কোন কোন জিনিসগুলো চেনা লাগছে, কোন কোন জিনিসগুলো আসলে আপনারা আগে পড়েন। বলেন দেখি কি 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 পড়েছেন আগে? জিআইটি তো ডেফিনেটলি পড়েছেন, দেন ম্যাম, টিকিউএম এন্ড ভ্যালু চেইন অ্যানালিসিস আমাদের এখন পর্যন্ত কভার করা হয়নি। হয়নি? আচ্ছা, নো ম্যাম। ভ্যালু চেইন তো ম্যানেজমেন্টে পড়ানোর কথা। নো ম্যাম, ওকে, করেনি। তারপর আচ্ছা বুঝতে পারছি হচ্ছে, আচ্ছা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট তো আসলে একটা
বা কাইজেন অ্যাপ্রোচ, এটা হচ্ছে আসলে একটা ম্যাম গ্রুপ এটা কভার হ্যাঁ করেছে, এটা ওভাবে কোনো কোর্স কভার করেনি, বাট তো রাফিদের গ্রুপ মানে প্রেজেন্টেশন বারবার দিয়েছিল এসছে, আর কি, রাইট? মানে প্রেজেন্টেশন দিয়েছিল, দ্যাটস ইট, এটা কভার করা হয়নি। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। টিকিউএম, তারপর হচ্ছে এমটি সেমিনার, জিআইটি। ম্যাম সাপ্লাই চেইন আমি ম্যানেজমেন্ট আমি সিস্টেম ধরে নিচ্ছি এই আপনার সেমিস্টারে আমরা কোর্স করছি। কোনটা কোনটা সাপ্লাই চেইনটা মানে মাত্র শুরু করলাম আর কি আমরা এই কোর্সটা করা। সাপ্লাই চেইন কোর্স কোথায় পেলেন আপনারা? ম্যাম এই যে এই সেমিস্টারই অপারেশনস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ও ও ও অপারেশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড। ওটা সম্পর্কে তাহলে আপনারা আরো অনেক অনেক ভালো আইডিয়া পাবেন, আই গেস। তাহলে আমি মোটামুটি যেটা করব সেটা হচ্ছে যে, based on the changes in the environment I discussed in the last slide, এই চেঞ্জ গুলো নিয়ে আমরা ফার্দার আলোচনা করব। হ্যাঁ, সো তার মধ্যে স্পেসিফিক্যালি আই প্রবাবলি উইল ফোকাস অন টিকিউএম, জিআইটি, সেলুলার ম্যানুফ্যাকচারিং, MRP 1 2 6 সিগমা, ওপিটি। আচ্ছা, এনিওয়ে, লেটস মুভ অন। আমরা তাহলে একটা একটা করে আসি, যেগুলো আপনাদের সিলেবাসে আছে মেইনলি সেই জিনিসগুলো একটু কভার করি। ওকে ওকে, আমরা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে আমাদের যাতে কম খরচে আমরা ভালো জিনিস দিতে পারি, সেটা এনশিওর করার জন্য একটা নতুন ম্যানুফ্যাকচারিং মেথড এসছে, যেটাকে আমরা বলছি সেলুলার ম্যানুফ্যাকচারিং। নাও হোয়াট ইজ দিস ম্যানুফ্যাকচারিং, হোয়াট হ্যাপেন্স হিয়ার, সেই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে এই দুইটা পিকচার একটু কম্পেয়ার করতে হবে। দিস ইজ দ্য ট্র্যাডিশনাল ব্যাচ প্রোডাকশন অ্যান্ড দিস ইজ সেলুলার ম্যানুফ্যাকচার অর প্রোডাকশন। আপনাদেরকে বুঝতে হবে যে এই দুইটা মেথডের মধ্যে আসলে ডিফারেন্সটা মেইনলি কোথায় দেখতে পাচ্ছি আমরা। একটু দেখেন, I'll give you 30 seconds to observe this and give me your opinion. Nine, ID 51. Yes, ma'am. আপনি বলেন যে এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখতে পাচ্ছেন? ডিফারেন্সটা হচ্ছে ম্যাম ব্যাচ ইয়াতে যেটা এটাতে হচ্ছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ, ধরেন একটা ডিপার্টমেন্টে 1000 প্রোডাক্ট বানায় সেকেন্ড ডিপার্টমেন্টকে দিবে, ওরা ফার্দার ইমপ্রুভমেন্ট করবে, করে ওটা হচ্ছে থার্ড ডিপার্টমেন্টকে দিবে, ওরা ওটা কমপ্লিট করে দিয়ে দিবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে যে একটা প্রোডাক্ট একটা পুরা সিস্টেমের মধ্যে দিয়ে চলা যায়, মানে এইরকম যে প্রথমটাতে ব্যাচে যেরকম ডিপার্টমেন্ট ভাগ করা, কিন্তু ইয়েতে ভাগ করা না কন্টিনিউয়াসে, যেটা একবারে পুরো প্রোডাক্ট তৈরি হয়ে তারপরে বের হয়। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে এখন আমাকে ওয়ান 33 মিনহাজ, আপনি আমাকে বলবেন যে ও যেটা বললো যে হ্যাঁ এখানে 3টা ডিপার্টমেন্ট কাজ করছে আর এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে জিনিসটা, তাহলে এই দুইটা প্রসেসের মধ্যে কোনটা বেটার? অর মানে আপনি আমাকে বলবেন যে ইফ আই আস্ক ইউ টু চুজ, which one is going to save you more cost, more money, more time? ম্যাম সেলুলার। ম্যাম কারণ এখানে তো আমার ওয়েট করা লাগছে না, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে পাঠানোর সময়টা বেঁচে যাচ্ছে। সময়টা বেঁচে যাচ্ছে, ভেরি গুড। এই যে দেখেন, শুধু সময় বাঁচছে তা না, আরো অনেক কিছুই বাঁচছে। বলেন তো, আইডেন্টিফাই করতে পেরেছেন এখানে কোথায় কোথায় কি বাঁচছে? একটা গেল, আপনি বললেন সময় বাঁচছে, আমি বলবো এখানে খরচও বাঁচছে। কিভাবে বাঁচছে? ম্যাম মেবি ফার্স্ট এডটায় ব্যাচে যেটা, ওইটাতে ডিফারেন্ট প্রসেসের জন্য ডিফারেন্ট মেশিনটা ইউজ করা লাগে, মানে এর জন্য শুধু মেশিন এটাই ইউজ করবে এরকম, এটাও একটা হ্যাসেল। ম্যাম মানুষ কমছে। হ্যাঁ, মানে মিশু যেটা বলছেন সেটাও অ্যাবসলিউটলি রাইট, যে এখানে কয়েকটা প্রসেস একসাথে চলছে, দেখা যাচ্ছে যে অজবরল অবস্থা, প্লাস হচ্ছে এই প্রসেসে একটা হচ্ছে, ওই প্রসেসে আরেকটা যাচ্ছে, এই মেশিনে একটা যাচ্ছে, মানে সো কমপ্লেক্স, সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কোথায় কি হচ্ছে। আর নিপুণ যেটা বলছেন, দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার আই ওয়াজ লুকিং ফর, যে দেখেন এখানে টোটাল কিন্তু 9 জন মানুষ আছে। বাই দ্য ওয়ে, দিস আর দ্য পিপল, এখানে যদি খেয়াল করেন আর কি, দিস আর দ্য পিপল, উই নিড 9 people here
whereas we need only 4 people here. ঠিক আছে? সো এটা যেমন গেছে তেমন হচ্ছে এই যে দেখেন এখানে ইনভেন্টরি বিল্ড আপ হচ্ছে, এখানে ইনভেন্টরি বিল্ড আপ হচ্ছে, এখানে ইনভেন্টরি বিল্ড আপ হচ্ছে, এখানে কিন্তু কোথাও কোনো ইনভেন্টরি বিল্ড আপ নেই। এই মাঝে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুভমেন্ট দেখাচ্ছে। সো দিস জাস্ট মিন যে একটা জাস্ট সিম্পল ইউ শেপে নিয়ে আসার মাধ্যমে আমরা যেটা করছি সেটা হলো যে একটা বিশাল ওয়েটিং টাইম, একটা বিশাল ক্লগিং, একটা বিশাল ওয়েস্টেজ আমরা বন্ধ করতে পারছি। এট দ্য সেম টাইম আমরা এমপ্লয়ি ডিমান্ড কমাতে পারছি। তার মানে আমাদের খরচ সেভ হচ্ছে, আমাদের সময় সেভ হচ্ছে। তো কিন্তু কিন্তু এট দ্য সেম টাইম এটারও কিন্তু কিছু প্রবলেম তৈরি হয়েছে। বলেন তো, কেউ বলেন তো দেখি, কারো এতটুকু আইডিয়া আছে কিনা যে এখানে কি প্রবলেম তৈরি হবে সেলুলারে বা কন্টিনিউয়াস? ম্যাম প্রবলেম হচ্ছে যেহেতু এটা একটা ফ্লোতে চলছে, মাঝখানে ব্রেকডাউন হলে পুরো ফ্লোটাই নষ্ট হয়ে যাবে। অ্যাবসলিউটলি। বিষয়টা হলো যে আমরা এটা কম সময়ে যেমন করতে চাচ্ছি, এট দ্য সেম টাইম এটাতে কিন্তু একটাতে ব্রেকডাউন হলে বাকি সব প্রসেস বন্ধ হয়ে যাচ্ছে, which is very very risky for a business. ওকে, আরেকটা ইস্যু আছে এখানে। বিষয়টা যেটা সেটা হলো যে দেখেন আমরা যেটা এখানে করছি ব্যাচ ওয়াইজে, আপনারা তো ইকোনমিজ অফ স্কেল এই বিষয়টা বোঝেন না? ইয়েস ম্যাম। সবাই কি বোঝেন? অর্ণব বোঝেন? 89 অর্ণব, ছেলেটা, এই যে ছেলেটা ইনকিয়াদ 117। Yes, ma'am. I guess you Hi. got the highest marks in my cost accounting. Hello. A plus এসেছিল cost accounting এ? Yes, ma'am. Sure. Cost accounting, yes, ma'am. ছিল। এনিওয়ে, সো মানে বেসিক্যালি সরি আমি এই বিষয়টা কেন মেনশন করলাম, আমি আসলে যারা মনোযোগ দেয় না তাদেরকে খুঁজে খুঁজে বের করছি। সো ইউ আর নট দ্য রাইট মানে অডিয়েন্স হিয়ার আর কি। আই উইল নট আস্ক ইউ uh, 65 আশিক। এই যে দেখেছেন আশিক আছেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, বলেন আমাকে যে ইকোনমিজ অফ স্কিল জিনিসটা কি? ম্যাম বেসিক্যালি যখন আমরা লার্জার প্রোডাকশন করি, বেশি হ্যাঁ। আউটপুট ক্রিয়েট করি, তখন কস্টটা কমে যায়, কস্ট অ্যাডভান্টেজ হয় আমাদের। অ্যাবসলিউটলি। সো এই বিষয়টাই এই দেখেন কন্টিনিউয়াস বা সেলুলার সিস্টেমটা কেন এসছে জানেন? এটা হচ্ছে জেআইটির একটা মেথড হিসেবে এসছে। জেআইটি তো আমরা জানি কি হয়, তাই না? জানেন আশিক জেআইটি তে কি হয়? ইয়েস ম্যাম, জাস্ট ইন হ্যাঁ, এখন জাস্ট ওটাতে ইনস্ট্যান্ট আমরা যখন অর্ডার বেসিসে আমরা প্রোডাকশনে মানে আগে Exactly. তখন মানে ধরেন আমার একটা অর্ডার আসলো, তারপরে ওটার জন্য আমি প্রোডাকশনে যাচ্ছি। এই ক্ষেত্রে দেখেন ব্যাচ প্রোডাকশনে যেটা হয় সেটা হলো যে একসাথে আমি অনেকগুলো ব্যাচ আমার আগের মেথড অনুযায়ী আমি করে ফেলতে পারছি, যেটা অলরেডি মানে সিস্টেমাইজ করা আছে। আমি জাস্ট ওই সিস্টেমের ভেতর দিয়ে আমার জিনিসগুলো নিয়ে যাচ্ছি। বাট এই সেলুলারে কি হচ্ছে যে একটা অর্ডার আসার পর আমি এই সবগুলো মেশিনকে সেট আপ করছি, রাইট? তাহলে এরকম প্রতিটা আলাদা আলাদা অর্ডারের জন্য যখন আমি প্রতিটা আলাদা আলাদা সেট আপ করছি, আমার কিন্তু সেট আপ কস্ট বেড়ে যাচ্ছে, আমার সেট আপ সময় বেড়ে যাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ম্যাম। সবাই বুঝতে পারছেন? ইমরান, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? আমি প্রথমে আপনাদেরকে এইটার প্রবলেম গুলো সলিউশন হিসেবে সেলুলারটা দেখালাম, এখন সেলুলারেরও কিছু প্রবলেম আমি আপনাদেরকে বলছি। ইমরান, ডিড ইউ গেট মাই পয়েন্ট? 25। ইয়েস ম্যাম। বলেন তো কি বলেছি? ম্যাম শুনতে পারিনি ম্যাম। শুনতে তো পাবেন না। লিসেন টু মি এভরিওয়ান, আমি কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যা ম্যাম আমার। আজকের ক্লাসে আমি লাস্ট এটা অ্যালাউ করছি। সো আমাদের যদি ফার্দার অনলাইন ক্লাস করতে হয়, আই উইল বি ভেরি স্ট্রিক্ট উইথ দ্য অনলাইন ক্লাসেস। আমি জানি যে এখানে নেটওয়ার্কের ইস্যু যেমন থাকতে পারে, তেমন আপনাদের ইন্টেনশনাল অমনোযোগ থাকতে পারে, যেটা আপনারা এই যে নেটওয়ার্কের ইস্যু বলে চালানোর চেষ্টা করেন। তো আমি নেক্সট থেকে কিন্তু আপনাদেরকে বেনিফিট অফ ডাউটটা দেব না। সো না থাকলে নাই, দ্যাটস ইট। আচ্ছা,
এনিওয়ে, সো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি। একটা হলো যে কোনো একটা ব্রেকডাউন হলে পুরো প্রসেসটা থেমে যাচ্ছে, এটাতে আমার টাইম লস বেশি হচ্ছে। সেকেন্ডলি আরেকটা যেটা হচ্ছে সেটা হলো সেট আপ টাইম এন্ড সেট আপ কস্টটাও বেশি হতে পারে। সো দেখেন এই দুইটাই, মানে আমি যেমন ট্র্যাডিশনাল মেথডের সলিউশন হিসেবে সেলুলারটা বলছি, আবার সেলুলারেরও কিছু প্রবলেম আইডেন্টিফাই করে সেটা থেকে আমি একটা ফার্দার মেথডে যাচ্ছি, উইচ ইজ লিন ম্যানুফ্যাকচারিং। এই লিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে অ্যাজ ফার এজ আই রিমেম্বার নিশু হচ্ছে মেনশন করছিলেন, আমি ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি বা নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি লাস্ট ক্লাসে বলেছি, যেটা আসলে এখানে আমরা নিয়ে আসবো। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি ভ্যালু চেইন এন্ড সাপ্লাই চেইনের পার্থক্য বোঝেন? Do you understand the difference between value chain and supply chain? Jamie, বলেন। Ma'am, the difference between value chain and supply chain. Yes. বা কনসেপ্ট গুলো কি বোঝেন? ম্যাম, সাপ্লাই চেইনে বেসিক্যালি এখানে আমাদের মার্কেট মধ্যে কতটুকু ডিমান্ড প্রয়োজন আর ভেন্ডরস ম্যাটেরিয়ালস ম্যাম ইভালুয়েট করে হচ্ছে মানে প্রোডাকশন বেসিসে আগাবো আমরা। ওকে, আপনি বলছেন হচ্ছে আমরা ইভালুয়েট করবো আমার ডিমান্ড কত, সেই অনুযায়ী আমি হচ্ছে যে সাপ্লাইয়ের দিকটা ইনশিওর করে প্রোডাকশন করে কাস্টমার পর্যন্ত পৌঁছে দিবেই তো? জি ম্যাম। ভেরি গুড। তারপর আর ভ্যালু চেইনের ক্ষেত্রে হচ্ছে আমার প্রোডাক্টটা বাজারে ছাড়ার আগে ওটা কতটুকু আমার মানে প্রফিটেবিলিটির মধ্যে এফেক্ট পড়বে, তারপরে ওইটার আইডিয়েশন কি কেমনে হবে যেহেতু আমি কস্ট কাটিং করতে পারি, এই বিবেচনা করে ম্যাম ভ্যালু চেইন হচ্ছে কনসেপ্ট। ওকে, আপনার ভ্যালু চেইন এর কনসেপ্ট একটু প্রবলেম আছে বোঝায়, সাপ্লাই চেইন ঠিক মতো বুঝতে পেরেছেন আই গেস। ওকে, লেট মি এলাবোরেট দিস ফর ইউ। খুবই সিম্পল একটা ডিফারেন্স আমি বলি বা একটা স্টেটমেন্ট দিই, সেটা থেকে আপনারা বুঝতে পারবেন। সাপ্লাই চেইন ইজ দ্য কম্বিনেশন অফ দ্য ভ্যালু চেইনস অফ মাল্টিপল অর্গানাইজেশন। কি বললাম? আরেকবার বলছি, সাপ্লাই চেইন ইজ দ্য combination of value chains of multiple organizations. ওকে, এই কথাটা কেন বললাম এখন আমি ফার্দার এলাবোরেট করছি। দেখেন, ভ্যালু চেইন বলতে যেটা বোঝায় সেটা হলো এমন একটা চেইন যেটার মাধ্যমে স্টেপে স্টেপে ভ্যালু অ্যাড হবে। ভ্যালু অ্যাড হওয়া বলতে কি বোঝায়? ফর এক্সাম্পল, আপনি কি প্রোডাকশন করবেন? ধরেন আপনি নুডলস প্রোডাকশন করবেন, আপনি ম্যাগি নুডলস প্রোডাকশন করবেন। আপনি যে র মেটেরিয়াল, তার মানে ময়দা জিনিসটা বানাচ্ছে কেউ একজন, এটা কিন্তু একটা ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। তার মানে ওই যে গম, মানে গম প্রোডাকশন, ইভেন এই যে ফ্লাওয়ার আসে কিসের থেকে? গম থেকে, রাইট? আচ্ছা, তো সেটারও তো প্রোডাকশন দরকার আছে। তার মানে একজন মানুষ যে মাঠে কাজ করছে সেখান থেকে কিন্তু আপনার সাপ্লাই চেইনটা কাজ শুরু হয়েছে। ওকে, তাহলে যে কৃষকটা মাঠে গম উৎপাদন করছে ওই কৃষকের কাছ থেকে একজন মানুষ কিনছে, কেনার পরে ওই জিনিসটাকে প্রসেস করছে, মানে ময়দা বানাচ্ছে। ময়দা তার মানে কি? গম প্রোডাকশনে কিন্তু একটা ভ্যালু অ্যাড। তারপরে এই জিনিসটাকে যখন ময়দাতে রূপান্তর করা হলো, আরেকটা ভ্যালু অ্যাড হলো। তারপরে জিনিসটা যখন একটা নেসলের কাছে আসছে, আপনারা আশা করি জানেন যে নেসলে হচ্ছে ম্যাগি নুডলস প্রডিউস করে, তাহলে নেসলে কি করছে? ওই গম ময়দাটা প্রকিউর করলো। তো এই যে প্রকিউর করলো, তারপরে ওই ময়দাটাকে সে ধরেন একটা ডো বানালো, ওখান থেকে সে নুডলসটা বানালো, ড্রাইং করলো, তারপরে হচ্ছে কি বলে একটু কম্প্যাক্ট করলো, প্যাকেজিং করলো। আপনাদের কি মনে হয় যে এখানের মধ্যে কোনো প্রসেস বাদ দেওয়া যায়? কোনো প্রসেস কিন্তু বাদ দেওয়া যায় না। এখানে প্রতিটা যে জিনিস আমি মেনশন করেছি প্রতিটাই কিন্তু এক একটা কাজ করেছে, যেই কাজগুলোর মাধ্যমে আলটিমেটলি আপনি আর আমি দিন শেষে ম্যাগি নুডলসকে প্যাকেজড অবস্থায় দোকান থেকে কিনে এনে কনজিউম করতে পারছি। সো তার মানে
এখানের মধ্যে যেই প্রসেস গুলোর জন্য আমি অ্যাজ এ কাস্টমার পে করতে রাজি আছি, কি বললাম, এখানে যেমন ধরেন এই নুডলসটা যদি এভাবে প্যাকেজ আমি না পেতাম তাহলে আমার জন্য অসুবিধা হতো, রাইট? তো তাহলে আমি ওটার জন্য কিন্তু পে করতে রাজি আছি। এট দ্য সেম টাইম এই যে ধরেন আমরা যে কিছু ইনস্ট্যান্ট নুডলস পাই, আপনারা আশা করি সবাই জানেন ম্যাগি নুডলস এর থেকে ইনস্ট্যান্ট নুডলস এর দাম বেশি হয়, হয় না? কাপ নুডলস যেটা, সেটার দাম বেশি হয় কেন? দেখেন, ও যে আমাকে এই যে ড্রাইড ভেজিটেবলটা দিচ্ছে, তার মানে ওটার জন্য আমি এক্সট্রা পে করতে রাজি আছি। তার মানে এই যে ড্রাইড ভেজিটেবল দেওয়াটা, দিস ইজ এ ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। বোঝা যাচ্ছে? তাহলে ওইটা একটা, ওই যে ভ্যালু অ্যাড হয়ে হয়ে যেই চেইনটার মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছেছে, এটা হলো ভ্যালু চেইন অ্যাক্টিভিটি, বা দিস ইজ দ্য ভ্যালু চেইন। ওকে, সো দেখেন ভ্যালু চেইন হয় হচ্ছে একটা অর্গানাইজেশনের ভেতরে। হ্যাঁ, ফর এক্সাম্পল নেসলের যে, এই যে নেসলে যে ময়দা নিয়ে আসলো, সেখান থেকে যে পুরো ম্যাগি নুডলসটাকে প্যাকেট করে বাজারে ছেড়ে দিল, এই নেসলের কাজটা হলো একটা ভ্যালু চেইন। আবার যেই মানুষটা ময়দা প্রডিউস করলো, সে যে ওই যে গম কিনে নিয়ে আসলো, সেটাকে মিলিং ডিপার্টমেন্টে ম্যাশ করে রিফাইন করে যে ময়দাটা তৈরি করলো, তারটাও কিন্তু একটা ভ্যালু চেইন। তাহলে দেখেন, ওই যে যে এগ্রিকালচারালি প্রডিউস করলো তার একটা ভ্যালু চেইন আছে, যে ময়দা প্রডিউস করলো তার একটা ভ্যালু চেইন আছে, নেসলে যে ম্যাগি প্রডিউস করলো তার একটা ভ্যালু চেইন আছে, এই জিনিসটা যে বিক্রি করছে তার একটা ভ্যালু চেইন আছে। তো এই যে সবার ভ্যালু চেইনটা মিলে তৈরি হয় হচ্ছে কি, বলেন নওশিন, বলেন এই সবগুলো ভ্যালু চেইন মিলে কি তৈরি হলো? আপনাদেরকে তো নেক্সট ক্লাস থেকে ভিডিও অন করাবো, দাঁড়া। কেউ কি বলতে পারবেন যে কি বললাম এতক্ষণ? এই যে সব ম্যাম ফাইনাল প্রোডাক্ট হবে না? ফাইনাল ম্যাম প্রোডাক্ট সাপ্লাই হবে। চেইন, হ্যাঁ, সাপ্লাই চেইন। এক্স্যাক্টলি। আমি অবশ্যই ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে, কিন্তু আমি আসলে সাপ্লাই চেইন আর ভ্যালু চেইনকে কানেক্ট করে এখানে কথাটা বলছি। তার মানে আমি এটাই মাত্র বুঝালাম, এই যে শুরুতে আমি যে স্টেটমেন্টটা দিয়েছি, মাল্টিপল ভ্যালু চেইন মিলে একটা সাপ্লাই চেইন তৈরি করে। বুঝতে পেরেছেন রাফি? ইয়েস ম্যাম। ওকে, এনিওয়ে, সো এই বিষয়টা আমি কেন মেনশন করেছি, তার মানে দেখেন এই ভ্যালু চেইনের মধ্যে কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো ভ্যালু অ্যাড করে, কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো ভ্যালু অ্যাড করে। সো যেটার একটা এক্সাম্পল হলো, আচ্ছা এক্সাম্পলটা আপনারা দেন, নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি কি হতে পারে? ম্যাম আরেকবার বলবেন, ম্যাম শুনিনি। আমি বলছি যে এই যে ভ্যালু চেইন, এই যে এটা একটা ভ্যালু চেইন, এটার মধ্যে নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি গুলোকে আমার বাদ দিতে হবে। তাহলে ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ এ নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি? ম্যাম কোনো রিপোর্টস যদি আমার তৈরি করা লাগে, if I have to print every reports any manager needs, that's a non-value adding activity, কারণ রিপোর্টস তো সফট কপি মেল করে দেওয়া যাবে। ইয়েস, তার উপর এই যে আমরা কিন্তু আজকাল ইআরপি ইউজ করি অর্গানাইজেশন গুলোতে, এটা তো জানেন তাই না আপনারা সবাই? আমরা এই যে ওরাকল বা এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করি, এখানে কিন্তু দেখা যায় এটা কিন্তু তাহলে একটা নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিকে বাদ দেওয়ার জন্য এসছে। তার মানে কি, যে কোনো একটা এন্ড থেকে একজন মানুষ একটা ডেটা ইনপুট দিবে, আরেকজন মানুষ নিজের ইচ্ছা মতো ওই সফটওয়্যার থেকে রিপোর্ট জেনারেট করে দেখে ফেলতে পারছে। তার মানে দিস ওয়াজ ওয়ান স্টেপ টেকেন টু এলিমিনেট নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। এছাড়াও আরো এক্সাম্পল হতে পারে হচ্ছে, আপনারা যদি এখানে দেখেন এই সেম পিকচারটা, এই যে ধরেন এই মানুষটা যে এখানে এনে জিনিসটা দিয়ে যাচ্ছে, তার কাজটা কি দরকার আছে? তারপরে এই যে এখানে এই যে প্রোডাক্টটা পড়ে আছে, এই যে সময়টা নষ্ট হচ্ছে, এটা কি দরকার আছে? প্লাস এইখানে যে যে সেট আপ করতে সময়টা নষ্ট হচ্ছে, এটা কি দরকার আছে? আমি কিন্তু অ্যাজ এ কাস্টমার এগুলোর জন্য পে করবো না। সো as an organization, it's your responsibility to eliminate or to minimize these non-value adding activities. So যখনই আমরা এরকম নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস গুলো বাদ দিব, সেটাকে আমরা আসলে বলবো লিন ম্যানুফ্যাকচারিং। আমি কি বেশি কঠিন পড়ালেখা করিয়ে ফেলছি আজকে আপনাদের?
ম্যাম অফলাইন ক্লাসেস কবে থেকে শুরু হবে? মানে আমার প্রশ্নের উত্তর হিসেবে এই প্রশ্নটা কেন আগে সেটা বলেন। ম্যাম দিস অনলাইন ক্লাসেস, অনলাইন সেশনস আর টেকিং আ টোল on the study quality. বুঝতে পেরেছি। অফলাইন ক্লাসেস আমি আমি ভেবেছিলাম যে এই আগামী রোববার থেকে শুরু হবে, বাট বেসড অন দ্য কনভারসেশন আই হ্যাড উইথ দ্য চেয়ারম্যান টুডে, যেটা আমি আগে বলছিলাম যে ইটস স্টিল ডাউটফুল। আই গেস ইউ নো যে আসলে অনেক ডিপার্টমেন্টে বেশ ঝামেলা চলছে। মানে স্টুডেন্টরা অনেকেই আছে যারা হচ্ছে ক্লাস পরীক্ষায় বসতে চাচ্ছে না, তো এসব ডিফিকাল্টের কারণে আসলে একটু ডিলে হচ্ছে। যেমন এই সপ্তাহে যেমন আমাদের শুরু হওয়ার কথা ছিল, সেটা তো আবার একটা ন্যাশনাল ইমার্জেন্সির কারণে আসলে পারা গেল না। দেন তার উপর আসলে এখনো আপনারা এখনো আসলে স্থির হতে পারেননি। আপনারা, আমি বলবো হচ্ছে আমাদের এআইএস এর স্টুডেন্টরা কিছুটা হয়েছে অবশ্যই, বা আমাদের অনলাইন ওভারঅল যদি বলতে চাই আমাদের এফবিএস আশা করি কিছুটা স্টেবল আছে। অন্যান্য ফ্যাকাল্টি গুলোতে আসলে বেশ কেওটিক হয়ে গেছে, তো যার কারণে আসলে ইমিডিয়েটলি শুরু করা যাচ্ছে না। আজকের আজকের ডিসকাশন কেউ কি সামারাইজ করতে পারবেন? যে সামারাইজ করতে পারবেন, আই গিভ ইউ আ বোনাস। ম্যাম ম্যাম বলবো? প্লিজ। এট ফার্স্ট ডিজিটাল প্রোডাক্টের প্রাইসিংটা কিভাবে সেট করবো বলছিলেন, 5টা কম্পোনেন্ট। সেটা হচ্ছে ফিক্সড কস্ট হাই থাকবে, লো ভ্যারিয়েবল কস্ট আর হাই অনগোয়িং ডেভেলপমেন্ট কস্ট, হাই সিকিউরিটি কস্ট, কস্ট ক্যাপিটালাইজেশন অ্যান্ড ওভার দ্য টাইম ওটার অ্যামোর্টাইজেশন কিভাবে হয় সেটা বলছিলেন। যে আমরা যদি কোনো একটা বিশাল বড় কোনো একটা কস্ট এক্সপেন্স করি, সেটাকে এক্সপেন্স অ্যাকচুয়ালি ধরবো না, ফার্স্টে অ্যাসেট হিসাবে দেখাবো, দেন প্রতি বছর ওটা একটু একটু করে যতখানি রেভিনিউ হবে তার এগেনস্টে যতটুকু এক্সপেন্স হবে অতটুকুটাই রেকগনাইজ করা হবে। অ্যান্ড দেন ভ্যালু চেইন, সাপ্লাই চেইন। ডিটেলসে বলতে হবে না, আপনি হচ্ছে ইন শর্টে আমি যে টপিকগুলো কভার করেছি ওগুলো বললেই হবে। এখন তো লাস্টলি বললেন ম্যাম ভ্যালু চেইন আর সাপ্লাই চেইনের ডিফারেন্স। সাপ্লাই চেইনটা হচ্ছে কম্বিনেশন অফ ভ্যালু চেইন অফ মাল্টিপল অর্গানাইজেশন। তার আগে কি একটা পয়েন্ট কি মিস করে যাচ্ছেন না? বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কি বলেছেন নাকি আমি মিস? ও ম্যাম, বিজনেস এনভায়রনমেন্টটা কি ডিফারেন্স হচ্ছে, মানে প্রাইভেটাইজেশন হচ্ছে, ডিরেগুলেশন হচ্ছে, দেন কাস্টমারদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের যে বিজনেস এনভায়রনমেন্টের যে চেঞ্জেস ওগুলা, দেন হচ্ছে ভ্যালু চেইন ভার্সেস সাপ্লাই চেইন। আর লিন ম্যানুফ্যাকচারিংটা কি, এই যে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস গুলা যদি বাদ দিই আমরা, তাহলে সেটা লিন ম্যানুফ্যাকচারিং হবে। ওকে, গুড। স্টিল ইউ মিস দ্য পয়েন্ট, সেটা হচ্ছে আমরা সেলুলার ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলেছি। মানে আমি চাই যে আপনাদের ব্রেইনে এই জিনিসগুলো ম্যাপিং হোক, যে আমরা কি করেছি। প্রথমে আসলে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে ডিফারেন্ট অর্গানাইজেশনের কস্টিংটা কিভাবে হয়, প্রোডাক্টের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, ডিজিটাল কস্টের ক্ষেত্রে, ডিজিটাল অবজেক্টের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে এনভায়রনমেন্ট গুলোতে কিভাবে চেঞ্জ এসছে, যার কারণে আমরা আসলে ট্রেডিশনাল মেথড গুলো ফলো করতে পারছি না। তারপরে আমরা বুঝিয়েছি যে নতুন নতুন কি কি মেথড এসছে। ওকে, সো আমি চাই যে এই মাইন্ড ম্যাপিং গুলো আপনাদের মধ্যে থাকুক, এবং এগুলো নিয়ে আপনারা ফার্দার যদি স্টাডি করতে চান, ইউ নিড টু গো টু দ্য বুক অফ সিমার যে P1 ইয়েটা আছে, স্টাডি গাইডটা আছে, ওটা ফলো করবেন। সেক্ষেত্রে আমি কিন্তু এটা বোধহয় আপনাদের ক্লাসরুমে আপলোড করেছি, আর আপনারা আশা করি ক্লাস লিংক এর মধ্যে পেয়েছেন, রাইট? Yes, ma'am. ওকে, তাহলে আপনার যদি ফার্দার স্টাডি করতে চান, ইউ ক্যান লুক আপ দেয়ার। সো
আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ keep on forming the questions while I take your attendance. 1937, Present, ma'am. 27, 29, Present, ma'am. 2025, Present, ma'am. 2053, Present, ma'am. 2077, Present, ma'am. 201, Present, ma'am. ID 3, Present, ma'am. 7, Present, ma'am. 9, Present, ma'am. 11, Present, ma'am. 11 achen, Present, ma'am. 13, Present, ma'am. 19, Present, ma'am. 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, 33, Present, ma'am. 35, Present, ma'am. 45, Present, ma'am. 49, Yes, ma'am. 51, Present, ma'am. 53, Present, ma'am. 55, Yes, ma'am. 65, Yes, ma'am. 67, Present, miss. 75, Yes, ma'am. 79, Present, ma'am. 81, Yes, ma'am. 85, Yes, ma'am. 89, Present, ma'am. 97. Present, ma'am. অর্ণব এটাই কিন্তু লাস্ট চান্স গেল যে ক্লাসে রেসপন্স করেননি কিন্তু অ্যাটেন্ডেন্স পাচ্ছে, ফার্দার পাবেন না এই জিনিস। কততে ছিলাম? 89 রেখেছি। আচ্ছা 97 কি আছেন শাহরিয়ার? Yes, ma'am. 103, Present, ma'am. 9, Present, ma'am. 11, 111, 13, Present, ma'am. 17, Present, ma'am. 22, Present, ma'am. 125, Present, ma'am. Present, ma'am. একটু ইকো হচ্ছে, 29, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. কেউ মিস করেছেন? Ma'am, 111, ma'am. আর কেউ? Anyone else? Okay. If you have any question, you can ask me. If not, you can leave the class. I'm done for today's class. Ma'am, বলেন। ma'am, inventory কি কোনোভাবে lean manufacturing হতে পারে, মানে non value adding manufacturing? ইনভেন্টরি এটা ডিপেন্ড করে এখানে কেউ একজন আনমিউট করে রেখেছেন, প্লিজ মিউট ইয়োরসেলফ এভরিবডি। ওকে, সো যেটা বলছি সেটা হলো যে ইনভেন্টরি বিল্ড আপ হওয়াটা হচ্ছে নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। দেখেন বিষয়টা ব্যাপারটা এরকম যে আপনি যদি আপনাকে এখনই অর্ডার করেছে, আপনি ইনস্ট্যান্ট প্রডিউস করে দিয়ে দিতে পারেন, তাহলে কি হচ্ছে দেখেন আপনার কিন্তু আপনার যে স্টোরেজ কস্টটা সেটা লাগছে, বুঝতে পারছেন? তার মানে আপনার ইনভেন্টরি জমে থাকাটা একটা খুবই হার্মফুল জিনিস, যে ইনভেন্টরিটার ক্যারিং কস্টটা আপনাকে দিতে হবে। সো এই যে ইনভেন্টরি ক্যারিং কস্ট, এটা হলো নন ভ্যালু অ্যাডিং কস্ট, ঠিক আছে? কিন্তু আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ইনভেন্টরি জমে থাকাটা হলো নন ভ্যালু অ্যাডিং, বাট ইনভেন্টরি ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যাওয়াটা ইটস ভ্যালু। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, যে রেসপন্ড করলো তার আইডি কত? বোনাস পাওয়ার কত? ম্যাম 129। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক